বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ছোট বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণী অনুশীলনী 9 অধ্যায় 9 শতকরা। হ্যাঁ, শতকরা কিন্তু এটা একটি অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর শতকরা কিন্তু সব জায়গায় লাগে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভালো করে মূল জিনিসগুলো আগে জেনে নেবে। বেসিক যে জিনিসগুলো আছে মূল, সেই জিনিসগুলো আগে আলোচনা কর, তারপরে তোমাদের অধ্যায় চলে যাব। তোমরা মনোযোগ সহকারে শুনলে অনেক কাজ হবে। কেমন? প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে শতকরা। শতকরা জিনিসটা কি? শতকরা হলো কি? একশোর সাথে আসলে কি তুলনা করা, তাই না? এখন ব্যাপারটা হলো শতকরা একটি ভগ্নাংশ। শতকরা কি একটা কি ভগ্নাংশ, অবশ্য মনে রাখবে। যার হর হয় কত, এই যেখানে দেওয়া আছে 100, আর প্রকাশ করা হয় কিভাবে? এই যে পার্সেন্ট, এভাবে একটা টান দিয়ে ক্রস উপরে নিচে এটা ফোটা ফুল স্টপ যেটাই বলো না কেন দিয়ে কি করা হয়, এটা প্রকাশ করা হয়। এখন যদি বলি, একটু উদাহরণ দিই আমরা একটু, যে 10%, 10%, হ্যাঁ, 10% সমান কত হবে? 10, 100, 100 ভাগের 10 ভাগ। হ্যাঁ, যদি শূন্য কেটে দিলাম তাহলে কি হলো এবার? 10 ভাগের 1 ভাগ। এটা হলো কি 10%। কেমন? যদি বলি 50%, 100 ভাগের 50 ভাগ। কেমন? লিখে ফেলি এখানে 50%, 50, 100, শূন্য শূন্য কেটে দিলাম 100 ভাগের 50 ভাগ। কি হলো এখানে? 100 ভাগের 50 ভাগ। আবার কেটে দিলাম, দিলে 2 হয়, বা সরাসরি এটা 50 দিয়ে এটা কাটলে কিন্তু হাফ হয়ে যায়। এখন কি রইল? 2 ভাগের 1 ভাগ। যাই হোক, আশা করি বুঝতে পারছো। যদি বলা হয় যে 10% লাভে, তাহলে 10%, আমরা পার্সেন্ট বলতে কি বুঝি? 100। আর 100-এর সাথে কি হবে? 10% লাভ, 100 যোগ 10, 110। যদি বলি 10% ক্ষতিতে, তাহলে কি হবে? 100 থেকে 10 বিয়োগ হয়ে যাবে, তাই না? 10% ক্ষতিতে, তাহলে কত হবে? 90। আর 10% লাভ হলে 100 যোগ 10, 110 হবে। কেমন? তাহলে এতক্ষণে তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে পার্সেন্টটা কি, পার্সেন্টটা কার সাথে তুলনা করা হয়। এইবার আমরা আরো অ্যাডভান্সে আরো কিছু জানবো। দেখো এখানে তারপরে বলেছি এটা কিন্তু হর। দেখো এটা হর না, এই দেখো এখানে 100 কিন্তু হর না, দেখো হর কিন্তু এগুলা হর। উপরেরটা হলো লব। হ্যাঁ, আর এটা কি দ্বারা প্রকাশ করা হয়েছে? এখানে যদি পার্সেন্ট চিহ্নটা না দেওয়া হলো তাহলে কি বোঝা যায় তো যে এটা আসলে কি পার্সেন্ট মানে কি? এটা কিন্তু 100কে বোঝানো হয়। হ্যাঁ, 100-এর সাথে তুলনা করা হয়। এইবার চলে আসি আমরা পরবর্তী অপশনে। দেখো অংশে 100 টাকার উপর 1 বছরের জন্য যে মুনাফা ধরা হয় তা হচ্ছে শতকরা মুনাফার হার। এখন শতকরা মুনাফার হারটা কি? তোমরা অঙ্ক করতে বিভিন্ন জায়গায় পাবে যে মুনাফার হার। মুনাফার হার জিনিসটা কি? তাহলে আবার বলছি আমি যে 100 টাকার উপরে 100 টাকার উপরে 1 বছরের জন্য যে মুনাফা ধরা হয় সেটাই হলো কি শতকরা মুনাফার হার। তোমরা তুলে নিতে পারো এরকম তোমাদের খাতাতে নোট করে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, তা হলো সবসময় ক্রয় মূল্যের উপরে কি লাভ ক্ষতি নির্ভর করে। কার উপরে? ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি নির্ভর করে। এখন এগুলো করার জন্য কিছু সূত্র মানতে হবে, আর কি কিছু রুলস নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে আগাতে হবে, তাহলে বুঝতে সহজ হবে। শতকরা মুনাফার হার এটা বের করার জন্য কি হয়? মুনাফা গুণন 100 সময় গুণন আসল। আমরা কিন্তু এই যে মুনাফা কত সেটা লাগে, 100 তো লাগবেই, সময় কত, সময় কত বছর, কয় দিন, তারপরে আসল আমরা কত টাকা দিয়ে ব্যবসা শুরু করছি সেটা লাগবে না, তাই না? সবগুলো জিনিসই লাগে। হার বের করতে হলে আমরা এই জিনিসগুলো অবশ্যই তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আর একটা যদি পারো সবগুলোই কিন্তু পারা সম্ভব। কিভাবে? দেখো এখানে কিন্তু আসলটাকে, এই যে আসল কিন্তু এখানে আছে, আসলটাকে এই পাশে নিয়ে আসা হয়েছে আর হারটা
দেখো চলে চলে আসছে, এই পাশে চলে আসছে, ট্রান্সফারও চলে আসছে। হ্যাঁ, একটু মাথায় রাখলেই কিন্তু সহজ হয়ে যায়। তারপরে দেখো মুনাফা। মুনাফা এই দেখো, এই দিকে সবগুলো যদি এই পাশে দিলাম, নিয়ে এসে তারপরে উল্টো দেয়া একটু এরকম উল্টো পাল্টো করে দিলেই কিন্তু আমরা কি করবো, নিয়মতান্ত্রিক ভাবে এলোমেলো করে উল্টো পাল্টা করলে কিন্তু হবে না। দিলে দেখো আসল গুণ হার গুণন সময় ডিভাইডার 100। হ্যাঁ, দিলে মুনাফা হয়ে গেল। তারপরে যখন যখন মুনাফা যাবে সেক্ষেত্রে এইটা বসায় আমরা মান যেগুলো থাকবে সেটা দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তারপরে আসল বের করতে আমরা এই মানগুলো দিলে, হার বের করতে হলে এইটা লিখে মানগুলো বসালে আমরা পেয়ে যাব। কেমন, সময় বের করতে হলে দেখো এখানে মুনাফা গুণন 100 ডিভাইডেড আসল গুণন হার, এটা বসা দিলেই আমরা সময় পেয়ে যাব। কেমন, আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এইবার লাভ কিভাবে হয়, তাই না, সেটা জানার দরকার। লাভ কখন হয়? হ্যাঁ, তুমি যখন কোনো কিছু কেনার পরে বেশি টাকায় বিক্রি করবে তখন তো লাভ হবে, তাই না? যদি কম টাকা বিক্রি করো তাহলে তো ক্ষতি হবে। একটা জিনিস তুমি 100 টাকা কিনেছো, কিনে তুমি বিক্রি করলে কয় টাকা, 120 টাকা, তাহলে তোমার 20 টাকা কিন্তু লাভ হলো। সেক্ষেত্রে তোমার কত টাকা লাভ হলো সেটা কিভাবে বের করবে? তাহলে বিক্রয় যখন করবে তখন তো বেশি টাকায় বিক্রি করবে, তাই না? 120 টাকায় বিক্রি করলে মনে করো, তাহলে বিক্রয় মূল্যটা বড় আগে লিখতে হবে। তাই কি হবে, বিক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। কিনছি হলো 100 টাকা দিয়ে, তাহলে ক্রয় মূল্য ছোট, তাহলে বিক্রয় মূল্য তো লাভে বিক্রি করছি যেহেতু লাভটা বড় হবে, এই জন্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হলেই আমাদের লাভ হয়ে যাবে। এরপরে ক্ষতি কখন হয়? অর্থাৎ তুমি কিনছো 100 টাকা দিয়ে, তুমি বিক্রি করলা 80 টাকা, ক্ষতি হয়ে গেল না? সেক্ষেত্রে কি, ক্রয় মূল্যটাই বড়, এই জন্য ক্রয় মূল্য তখন আগে লিখতে হবে ক্ষতির ক্ষেত্রে, আর বিক্রয় মূল্যটাও পরে। ছোট ছোট জিনিস, বড় জিনিস থেকেই তো ছোট জিনিস বাদ দিতে হয়, তাই না? তোমার কাছে না থাকলে তুমি কই থেকে দিবে? এরপরে আমরা তোমাদের অঙ্কে চলে যাব। আশা করি এ পর্যন্ত তোমরা একদম পরিষ্কার বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা হওয়ার কথা না। শতকরা কি এবং কি কি সূত্র কিভাবে করতে হবে। খালি ঘর পূরণ করো তোমাদের। দেখো 12 জন লোক 20 জন লোকের, এটা কিন্তু নাই, নামা দেওয়া হয়েছে। হ্যাঁ, 12 জন লোক 20 জন লোকের, 12 জন কয়জন লোকের, 20 জন লোকের। কেমন, তাহলে 20 জন লোকেরই তো 12 জন। কেমন, 20 জন লোকের হলো 12 জন, তাহলে একজনের কত, 100 জনের কত, তাই না? সেভাবে যদি লিখি তাহলে কি হয়, কাটাকাটি করলে কয়জন, 60 জন হয়ে যায় কিন্তু। হ্যাঁ, সরাসরি আমরা এভাবে 60 জন পেয়ে যাব। তারপর এটা দেখতে পাচ্ছ এখানে যে 300 টাকায় 150%, 300 টাকা 150% কত হবে সেটাই বের করতে বলছে। আমি একটু এখানে দেখা দিই তাহলে তোমার জন্য সুবিধা। 300 টাকা 150%, পার্সেন্ট মানে কত, 100, তাহলে 150 কত, 100তে 150, তাহলে 100তে যদি 150 হয়, একে কত হবে, 150, 100, আর কত আছে 300, 300তে কত হবে, তাই না? 300 উপরে যাবে, গুণন 150 বা 100, তাহলে 3 ই করলে 3 হয়, কেটে দিলে 3, 3 450 হয়ে গেল। কেমন, এখানে কিন্তু এই 450টা আমরা এই কি সরাসরি তোমরা বুঝতে পারবে। দেখো 100তে 150, তাহলে 300 মানে 3 গুণ, তাহলে 3 গুণ, এটাকে 3 গুণ করলে 350 হয়ে যায়, 3 15 45, আর শূন্যটা চলে আসলে 350 হয়ে যায়। দেখার সাথে সাথে সহজেই কিন্তু উত্তর হয়ে যায়। হ্যাঁ, তোমরা আমি একটু বিস্তারিত দেখালাম তোমাদেরকে। এইখানে মনে করো এটা 75, এটা নাই, যে দেশ এত গ্রাম এর 56 হলো 42 গ্রাম, তাহলে 56% কত, এটাই তো 42 গ্রাম হলো, তাহলে একে কত হবে, 100তে কত হবে, নাকি একে কত 100তে কত, 56 আর 42, যাই হোক লিখছি না এটা, 42 একে কত হবে আর 100তে কত হবে। তাহলে দেখো এখানে এইখানে কিন্তু এই যে ধরে নেওয়া হয়েছে, এখানে কিছু নাই বলে এখানে এই যে ক ধরে হয়েছে। এভাবে করতে পারো, আর আমি যেভাবে বললাম ওভাবে ঐকিকভাবে চলে আসবে। হ্যাঁ, যেভাবেই করো না কেন তোমরা। তাহলে ক কে এইটা ধরে নাই বলে ক এর কত, এই যে 56 বাই কত, এই যে পার্সেন্ট, 100% মানে সমান কত, এইটা মিলেই তো কত হয়েছে, 42 গ্রাম হয়েছে না, সমস্যা 42 গ্রাম। এভাবে যেভাবেই যাও না কেন ব্যাপারটা একই কিন্তু।
রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত। রবিবারে 30% অনুপস্থিত। 30% মানে কত? 100 জনে 30 জন অনুপস্থিত। হ্যাঁ, তারপরে ওই দিন অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা কত? তোমার মোট শিক্ষার্থী কত? 80 জন। 80 জনের থেকেই তো তোমার অনুপস্থিত 30%, তাই না? তাহলে আমরা আগে বের করে নিই, আগে বের করে তারপরে দিব যে 100 জন অনুপস্থিত কত? 30 জন। 100 যেহেতু শতকরা 30% মানে শতকরা, ওই যে পূর্বে তো দেখাইছি, তাহলে 100 জনে অনুপস্থিত 30 জন, সেটাই তো বলছে এখানে। তাহলে একজনে কত হবে? কম হবে। আর আমাদের বিদ্যালয়ে আসলে শিক্ষার্থী কয়জন? আসলে 80 জন। তাহলে 80 জনে অনুপস্থিত কয়জন হবে? বেশি হবে না? তাহলে গুণ আকারে চলে গেল। ঠিক, 80 জনে অনুপস্থিত হয় 24 জন, কিন্তু 30 জন, 100 জন অনুপস্থিত ছিল 30 জন। এখন আমাদের বিদ্যালয়ে 80 জন যেহেতু শিক্ষার্থী, তাহলে 24 জন অনুপস্থিত চেয়েছে কি? ওই দিন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ওই দিনে কয়দিন ছিল? তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে আমরা তাহলে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এখানে কি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কয়জন ছিল সেটাই কিন্তু চেয়েছে, আমরা বের করব। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 80 জন। 80 জনের থেকে তাহলে অনুপস্থিত জন 24 জন আমরা বের করেছি, তাহলে 24 বাদ দিলে উপস্থিত কত? উত্তর এতজন। কেমন? আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, হোসেনের মাসিক বেতন এত টাকা, তার মধ্য থেকে তিনি এত টাকা খাবারের কেনার জন্য ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবারের জন্য 1440 টাকা ব্যয় করেন। এবার কি চেয়েছে সেটাই দেখার বিষয়। তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। তাদের প্রত্যেকের আয়ের উপরে খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। এখন তারা তো ব্যয় করছে, আয় করছে হলো কত টাকা? এত টাকা, আর ব্যয় করছে হলো এত টাকা। এটা শতকরা মানে 100তে কত টাকা ব্যয় হয় সেটি কিন্তু বের করতে বলছে। কেমন? তাহলে তাদের আয়, হোসেনের আয় কত? 1 নম্বরে দেখো, এত টাকা খাবারে ব্যয় করেন, কত? এত টাকা। তাহলে 1 টাকা খাবারে ব্যয় করবে, কম করবে, তাহলে ভাগ। অতএব 100 টাকায় চেয়েছে, শতকরা কত চেয়েছে? তাহলে শতকরা, অতএব 100 টাকায় খাবার কত টাকা ব্যয় হবে? তাহলে 100 বেশি হবে। 100 টাকা এখানে দেখো 1 টাকায় কম হয়েছে, 100 টাকা বেশি হবে। তাহলে উপরে গুণ আকারে চলে গেছে। এই 0 0 কেটে দিলাম, পজিতে কাটলে 70 টাকা। 70 টাকা। তাহলে কিন্তু আমরা কি পেয়ে গেছি? কি চাইছে এখানে? শতকরা প্রকাশ করতে বলছে। সেক্ষেত্রে আমাদের কি পার্সেন্ট লিখতে হবে, তাই না? টাকা লিখলাম, উত্তরে গিয়ে এখানে দেখো, এখানে হোসেন কত পার্সেন্ট ব্যয় করছে? 70% ব্যয় করছে। অর্থাৎ এই আয়ের উপরে সে 70% ব্যয় করে ফেলছে খাবার কেনার কাজে তিনি ব্যয় করেন। এরপরে তুমি দেখো কি চেয়েছে, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু পরে কে ব্যয় করছে? শামীম মাসিকে। শামীমেরটাও বের করতে হবে। না বের করলে আমরা কিভাবে খাবার কেনার কে কয় টাকা আনুপাতিক বেশি করছে সেটা পাবো না। এইবার দেখো তাহলে, শামীম 1800 টাকা খাবারের ব্যয় করেন, এত টাকা 1 টাকা। এই শামীমের ক্ষেত্রেও 100তে বের করার, শতকরা বের করার, সেটা 80 টাকা বা 80% শামীম ব্যয় করেন। এখন কে খাবার কেনার আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন? তাহলে বেশি কে ব্যয় করতেছে? শামীম বেশি ব্যয় করে, তাই না? তাহলে এখানে দেখো একটু ভেঙে 2 নম্বরে স্পষ্টভাবে এখানে লেখা, হোসেনের খাবার কেনার ব্যয় শতকরা 70 টাকা আর শামীমের ব্যয় 80 টাকা। অর্থাৎ হোসেন হচ্ছে শামীমের বেশি না, ইজ গ্রেটার দেন শামীম। কেমন? সুতরাং শামীম খাবার কেনার আনুপাতিক হারে বেশি ব্যয় করেন। উত্তর শামীমের ব্যয় বেশি ব্যয় করেন। আচ্ছা, একটু ভেঙে বেশি লেখা হয়েছে, তোমরা একটু ইচ্ছা করলে একটু কম লিখলেও পারবে, একবার লিখে দিতে পারবে। দেখ, ভেঙে ভালো করে লিখলে আর কোনো নাম্বার কাটতে পারবে না। পরে অঙ্কটা তোমার 4 নম্বর, যে বার্ষিক 15% মুনাফা হয়। বছরে কয় পার্সেন্ট মুনাফা? 15%, আর শতকরা 15 টাকা। 100 টাকায় 15 টাকা। কোনো ব্যাংক থেকে কিছু টাকা
ঋণ নিয়ে 1 বছর পর এত টাকা মুনাফা দেওয়া হলো, 1680 টাকা মুনাফা দেওয়া হলো। কত টাকা নিছে সেটা কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়েছে যে মুনাফা কত দিয়েছে, তাই না? ওরা 100 টাকায় 15 টাকা করে মুনাফা দিছে, দেওয়ার পরে সেই মুনাফা দিছে এত টাকা। এইবার আসল কত ছিল, আমরা এটা ইচ্ছা করলে কিন্তু ঐকিক নিয়মেও বের করতে পারি। যে 15 টাকা মুনাফা হয় 100 টাকায়, 1 টাকায় কত, তারপরে এত টাকায় কত, এইভাবে কিন্তু ওটা এইভাবে বের করতে পারি। আবার তোমাদের এখানে কি আছে, এখানে সূত্র, যে সূত্র প্রথম দেখাইছি তোমরা ইচ্ছে করলে ওভাবেও বের করতে পারবে। দেখো আমরা এখানে সূত্রই লিখেছি, সূত্র এখানে দেওয়া আছে, কি একটু লিখে নেই কি কি দেওয়া আছে। দেখো মাসিক মুনাফার হার কত, এই যে 15%। তারপরে বার্ষিক মুনাফা কত হয়েছে, এই যে পুরো মুনাফাটা কত সেটা একটু লিখে, আর আসলটা চেয়েছে। আমরা জানি আসল সমান এই সূত্রটা, আমরা তো জানি, সেটা আমি বললাম যে ঐকিক নিয়ম ওভাবে বের করা যাবে, এইভাবেও বের করা যাবে। কেমন? তাহলে এখানে বার্ষিক মুনাফা কত, এত টাকা, এই যে লিখে নিলাম। তবে 100 তো আছেই। মুনাফার হার কত, 15%। দেখো এদিকে কেটে দিলে 15 দিয়ে কাটলে 112 হয়, এটা গুণ করলে একক দশক শতক হাজার, 11,200 টাকা। তাহলে সে কত নিয়েছিল, 11,200 টাকা নিয়েছিল। কেমন? আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে দেখো পরের অঙ্কটা, ব্যাংক থেকে আসলের উপরে বার্ষিক 8% মুনাফা, বার্ষিক কত, 8%, এক বছরে কত, 8%, অর্থাৎ 100 টাকা 8 টাকা এক বছরে, কিন্তু তাই বলেছে এখানে। 5 বছরের জন্য এত টাকা ঋণ নেওয়া হলো। এইবার কিন্তু ঋণের টাকা কত টাকা নিছে সেটা কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ, 5 বছরের জন্য সে কি করছে, 8% মুনাফা এক বছরে 15,000 টাকা সে ঋণ নিল। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। সেবার কিন্তু সে শুধু কি চাইছিল, আগের অঙ্কে আসল চেয়েছিল, আসল ছিল না, কিন্তু এখানে আসল আছে কিন্তু, এবং আসল আর মোট কত টাকা দিতে হবে 5 বছর পর সেটা চেয়েছে। তাহলে আমরা কি কি দেওয়া আছে আমরা একটু সূত্রতেই করব। আর এটাও কিন্তু আমরা ওইভাবেও করতে পারি, এইভাবে লিখতে পারি যে কি চেয়েছে এখানে, 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে 100 টাকা এক বছরে পরিশোধ করতে হবে কত, 8 টাকা, 1 টাকা এক বছরে কত, তারপর কত, যে 15,000 টাকায় 5 বছরে কত। এইভাবে লিখলে কিন্তু তোমরা ওভাবে অঙ্কটা করতে পারবে। আবার এখানে আমরা সূত্র এভাবে ফেলতে পারবো যে মুনাফার হার 8%, সময় 5 বছর, আসল 15,000 টাকা, 15,000 একক দশক শতক, হ্যাঁ 15,000 টাকা এখানে দেওয়া আছে, যেটা সেইটাই এখানে লেখা হয়েছে। তাহলে আমরা জানি মুনাফা সমান আসল গুণন সময় মুনাফা, তারপরে 100। হ্যাঁ, এই যে সূত্র আমরা কি ফেলে দিলাম, এখন যার যার মানটা আসল কত দেওয়া আছে, সময় কত, মুনাফার হার এই যে 8%, 100 সব লিখলাম। লেখার পরে কত টাকা বেরোলো কাটাকাটি পর, মোট 6,000 টাকা। কেমন? মুনাফাই আসছে 6,000 টাকা। এখন মুনাফা অর্থাৎ লাভ দিতে হচ্ছে, ব্যাংকে কে লাভ দিতে হচ্ছে 6,000 টাকা। কেমন? 5 বছরে এই 15,000 টাকায় 6,000 টাকা লাভ দিতে হইতেছে 8% লাভে। তাহলে 5 বছর পর মোট পরিশোধ কত করতে হবে, আসল তো আছেই, আসলের সাথে মুনাফা পরিশোধ করতে হবে। তাহলে 5 বছর পর মোট পরিশোধ করতে হবে 15,000 যোগ 6,000 টাকা, মোট 21,000 টাকা। কেমন? খুব সোজা, কিন্তু একটু বুদ্ধি করে বুঝলেই হয়ে যাবে। পরের অঙ্কটা একটু খেয়াল করো, অনেক সৃজনশীল অঙ্ক দেখাবো, একটু তোমরা দেখবে। দেখো ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। কেমন? আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল। এখন এইবার কিন্তু আরেকটা চেয়েছে, এবারে কি চেয়েছে, যে ব্যাংকে তো 50,000 টাকা নিছে ঋণ নিয়ে 8 বছর, এবার 8 বছর পর সে কি করলো, 98,000 টাকা দিল। কত দিয়েছে সেটাও করছে, কত তুলেছে সেটাও করেছে, এবং কয় বছরে সেটাও বলেছে পরিশোধ করা হলো। তাহলে আসলের উপর ব্যাংকের, তাহলে সে মুনাফা কত, এবার মুনাফাটা চেয়েছে, মুনাফা কত। কি কি চেয়েছে সব আমরা কি এখানে লিখলাম। এখানে দেখো আসল কত, 50,000 টাকা, সময়
8 বছর, মুনাফা কত হবে? তাহলে এই যে 50,000 টাকা তুলছে, তোলার পরে দেখো 98 হয়েছে, তাহলে মুনাফা কত হলো? 48,000 টাকা। কিন্তু চেয়েছে কি, মুনাফার হার কত ছিল, এই হারটা চেয়েছে, কত পার্সেন্ট ছিল সেটা চেয়েছে। আমাদেরকে সেটা বের করতে হবে, কেমন? এটাও কিন্তু আমরা ইচ্ছা করলে ওইভাবে বের করতে পারবো, কেমন? তাই 8 টাকায়, তাহলে আমরা একটু সূত্রতে ফেলে দিচ্ছি। মুনাফার হার সমান, আমরা এই সূত্র জানি, দেখো এখানে শুধু বসাইয়ে দিয়ে কেটে দিলেই কিন্তু অঙ্ক শেষ। পরের অঙ্কটায় আসো, তোমরা একটু দেখো। একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। 1800 টাকার পণ্য কি করতেছে, 20% কমে বিক্রি করলো। 20%, ওই দোকানে অনেক সময় বলে না 20% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, 70% ডিসকাউন্ট, তাই না? সেরকমই মনে করো, দোকান কি করলো, দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করলো, অর্থাৎ 100 টাকায় 20 টাকা কম। তাহলে 1800 টাকায় কয় টাকা কম হয়? 18 না, আমরা দেখবো এখানে চেয়েছে কি, পণ্যটির বিক্রয় মূল্য কত। ও, পণ্যটির বিক্রয় মূল্য চেয়েছে, কেমন? সেক্ষেত্রে আমরা কিন্তু ওই যে মুখে মুখে কিন্তু বের করে ফেলেছি অবশ্য। যদি 360 টাকা হয় 20% সেক্ষেত্রে আমাদের পণ্যটি কত ছিল, 1800 টাকা। সেই টাকাটা কিন্তু বাদ দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কিন্তু অলরেডি উত্তরটা। যাই হোক, ওভাবে বের করতে পারবে। আবার ইচ্ছা করলে এই যে এখানে যেভাবে করেছি এভাবে বের করতে পারবে। দেখো যে 20% কমে বিক্রয় মূল্য, 20% কমে, তাহলে 20% কম দিচ্ছে, কত টাকা 20% কম দিচ্ছে? এই যে 20% কমে, অর্থাৎ 100 টাকা 20 টাকা কম দিচ্ছে। তাহলে কত টাকা? 100 বিয়োগ 20। তাহলে 100 টাকায় পণ্য বিক্রয় মূল্য কত? 80 টাকা, 1 টাকায় কম হবে। আর পণ্যটার মূল্য 1800 টাকা। 1800 টাকার পণ্যের বিক্রয় মূল্য কত করছে? বেশি আসবে, তাহলে অবশ্যই গুণাকারে 0 0 উঠে গেল, তাহলে 1440 টাকা বিক্রয় করেছে। পণ্যটি কেনা ছিল হলো 1800 টাকা, লসে বেচছে, তাই না? এইবার দেখো পরের অঙ্ক কি বলেছে। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনলো। একজন কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে এত টাকায় বিক্রয় করলো। সবজির ক্রয় মূল্য কত ছিল? দেখো কত টাকাতে কিনছে সেটা কিন্তু বলা নাই এখানে, শুধু বলছে এখানে যে 40% লাভে। 40% অর্থাৎ 100 টাকায় লাভ করছে সে কত টাকা? 40 টাকা। বিক্রয় করছে কত টাকা? এত টাকা বিক্রয় করলে। সবজিটির ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্যটা চেয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা ঐকিক নিয়মে এভাবে করতে পারি যে 40 টাকা কত টাকা লাভ হয়? 100 টাকা। হ্যাঁ, এভাবে করে 1 টাকায় কত, তারপরে এত টাকায় কত, এভাবে আমরা করতে পারি। তাহলে এখানে কিন্তু দেখা হচ্ছে ক্রয় মূল্য চেয়েছে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 40% লাভে, তাহলে 40% লাভে ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে 40% লাভ, 100 যোগ 100 40 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 140 টাকা, কেমন? মানে চেয়েছি কি, সবজির ক্রয় মূল্য কত ছিল সেটাই কিন্তু আমাদের চেয়েছে, যার জন্য আমরা ক্রয় মূল্যটা করলাম, বিক্রয় মূল্যটা বের করে নিলাম 40% লাভে। তাহলে বিক্রয় মূল্য যদি 140 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত ছিল আমাদের? 100 টাকা দিয়ে কিনছি না আমরা, তাহলে বিক্রয় মূল্য 140 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত কম হবে? আর বিক্রয় মূল্য কত, কত টাকা বিক্রি করছে? 40% লাভে এত টাকা বিক্রি করলো। এই যে বিক্রয় মূল্যটা এখানে দেওয়া আছে, তাই বিক্রয় মূল্য 6300 টাকা যদি হয়, তাহলে ক্রয় মূল্য কত ছিল? বেশি হবে না? তাহলে উপরে চলে গেল, গুণ আকারে হয়ে গেল। এই কেটে দিলে আমরা কি পাই? 0 0 14 দিয়া তারপরে কেটে দিলাম। এবার সৃজনশীল অঙ্কেতে চলে আসলাম, একটু ভালো করে লক্ষ্য করো। রহিমা ব্যাংক থেকে 7% মুনাফায়, কয় পার্সেন্ট? 7% মুনাফায় 100 টাকায় মুনাফা দিতে হবে, টাকা দিতে হবে 7 টাকা দিতে হবে 4 বছরের জন্য। কয় নেন? 14,000 টাকা ঋণ নেন। 14,000 টাকা ঋণ নেন। এখন কি বলছে যে 14,000 টাকার বার্ষিক মুনাফার পরিমাণ কত হবে, অর্থাৎ 1 বছরে 14,000 টাকার মুনাফার পরিমাণ কত হবে সেটাই বলেছে। যা দেওয়া আছে সেটি আমরা লিখবো, একটু সূত্র দিয়ে করবো।
সব মুনাফা চেয়েছে, মুনাফার হার কত 7%, আসল কত 14,000 টাকা, সেটা আমরা জানি। মুনাফা যেহেতু চেয়েছে তাহলে আমরা জানি বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা অর্থাৎ 1 বছরের মুনাফা, মুনাফার সূত্র সমান আমরা জানি কত, এইটা অবশ্যই লিখে আমরা কি মানটা বসাই দিলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে কি পেলাম, 14,000। মুনাফার পরিমাণ কত ছিল, 9,800 টাকা। এখন দেখো পরবর্তীতে কি হয়েছে, 4 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, 4 বছর পর পরিশোধ করতে হবে। এটা কি পেয়েছি আমরা, এটা পেলাম হলো 1 বছরে পরিশোধ করব। তাহলে 4 বছর কি পরিশোধ 4 গুণ হবে না, মুনাফাটা 4 গুণ হবে। তাহলে মুনাফাটা আগে বের করে নেই। 1 বছরে মুনাফা দেয় কত, 900 টাকা, 4 বছরে 4 গুণ দেবে, তাহলে কত, 3920 টাকা দেয়, মুনাফা দেয়। কিন্তু বলছে 4 বছর পর মোট কত পরিশোধ করতে হবে সেটা চেয়েছে, মোট কত। মোট বললে তাহলে সেখানে তো আসলও তো আছে, তাই না? তাহলে মুনাফা আসল যেহেতু 14,000 টাকা তুলেছে, আর মুনাফা কত হলো 3920 টাকা, 3920 টাকা। তাহলে দুটো যোগ করলেই তো মোট এই টাকাটাই পরিশোধ করতে হবে তাকে, 17,920 টাকা পরিশোধ করতে হবে। কেমন? এরপরে সৃজনশীল অঙ্কটা দেখো, 2 নম্বর। একটি দোকানে 2,500 টাকার একটি পণ্য 25% কমে বিক্রয় করা হলো। কি করলো দোকানদার, কি করলো, পণ্যর দামটা 2500 টাকা, অর্থাৎ 2,500 টাকা 25%, অর্থাৎ 100 টাকায় 25 টাকা কমে বিক্রি করছে সে। তাহলে 100 টাকা কম, 25 টাকা কম, 1 টাকায় কত, এত টাকায় কত, সেটাই তো, তাই না? চেয়েছে কি এখানে, চেয়েছে হলো বিক্রয় মূল্য চেয়েছে। বিক্রয় মূল্য যদি চায় সেক্ষেত্রে তো আমরা ওভাবে লিখতে পারবো না। তাহলে আমরা 25% কমে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 75 টাকা হবে, যেহেতু আমরা কমে বিক্রি করছি, তাই না? সেটা তো আমাদের বের করে নিতেই হবে আগে। তাহলে পণ্যের ক্রয় মূল্য কত, 100 টাকাতে কিনেছি আমরা, 100 টাকা হলে যেহেতু শতকরা, বিক্রয় মূল্য তাহলে 75 টাকা, 25% কমে, যেহেতু পার্সেন্ট, হ্যাঁ, পার্সেন্ট মানে কি 100, হ্যাঁ, 100 সাথে তুলনা, 1 টাকায় কম হবে, তাহলে 2500 টাকায়। পণ্যটির মূল্য ছিল 2500 টাকা, কত হবে, বেশি, তাহলে উপরে 0 0 কেটে গেল, এটা গুণ করলে কত হয়, 18,000। এরপরে কি চেয়েছে দেখো, যদি পণ্যটি 10% লাভে বিক্রয় করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো, 10% লাভে, 25% ক্ষতি থেকে 10% লাভে, লাভে হলে তো কিছু বাড়তি হবে, তাই না? তাহলে কত হয় সেটি দেখার বিষয়। একটু দেখো, 10% লাভে পণ্যটি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আমরা জানি কত, 100 টাকা। তাহলে 10% লাভে যেহেতু 10 যোগ, তাহলে 110 টাকা বিক্রয় মূল্য। তাহলে পণ্যটির ক্রয় মূল্য দিলে চেয়েছে কি এখানে, 10% লাভে বিক্রয় মূল্যটাই কিন্তু আবার চেয়েছে। তাহলে পণ্যটির ক্রয় মূল্য দিলে 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য এবার লাভে যেহেতু 110 টাকা হয়েছে, 1 টাকায় কত কম হবে, 2500 টাকা, অবশ্যই বেশি হবে। এবার দেখো 27,050 টাকা হয়েছে। এখন যদি এরকমও বলতে পারতো যে দুই বিক্রয় মূল্যর পার্থক্য কত, তাহলে কি করতে, এটার থেকে এটা বিয়োগ দিলেই তো হয়ে যেত, তাই না? তারপরে যদি বলতো যে কত টাকা, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, তাই না, সেটাও সেটা দেওয়াই আছে যে কত টাকা ক্ষতি হয়েছে, সেটাও দিতে পারতো, বা বিভিন্ন রকম আসতে পারে। কেমন? আমরা পরবর্তীতে অঙ্কেতে চলে যাচ্ছি। দেখো 3 নম্বর সৃজনশীল অঙ্কে, কাশেম সাহেব ব্যাংকে থেকে কত, 30,000 টাকা ঋণ নিয়ে 5 বছর পর আসল সহ মোট এত টাকা পরিশোধ করলেন। এবার দেখো কত টাকা ঋণ নিছে সেটাও বললো, এবং 5 বছর কত টাকা পরিশোধ করছে সেটাও বলছে। এই কি দেওয়া নাই এখানে, পার্সেন্ট, সুদের হার কিন্তু দেওয়া নাই, তাই না? যাও, চেয়েছি কি আমরা দেখি একটু, যে কাশেম সাহেবের 5 বছরের মোট কত টাকা মুনাফা দিলেন। হ্যাঁ, মুনাফা কত দিয়েছে সেটাই কিন্তু, তাহলে আমাদের কিন্তু এখানে সে কত টাকা তুলছে কত টাকা দিছে সেটা কিন্তু দুইটাই উল্লেখ করা আছে। এখন আমি কত টাকা তুলেছি আর কত টাকা দিলাম, 10 সময় তো আমি কি যে 5 বছর পর মুনাফা আসল বেশি দিয়েছি, তাহলে বেশির থেকে মুনাফা আসল সহ মোট দিছে কত, 40,500 টাকা দিয়েছে সে। আর আসল আমরা যে টাকা নিয়েছিলাম ব্যাংকে থেকে সেই টাকাটা, তাই না? তাহলে এই টাকাটা আসল যে টাকা নিয়েছি আর মুনাফা সহ যত টাকা দিয়েছি, বেশি দিয়েছি, সেটা থেকে বাদ দিয়ে দিই আসল, সেক্ষেত্রে তো আমরা মুনাফা পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা মুনাফা কত পেলাম, এত টাকা, 10,500 টাকা।
অর্থাৎ এত হলো মুনাফা ব্যাংকে বাড়তি দিতে হয়েছে, তাই না? তারপরে বল 30,000 টাকা 1 বছরের মুনাফা কত টাকা ছিল? তাহলে 1 বছরের মুনাফা, এই যে মুনাফাটা বের হয়েছে এটা কত বছরে বের, দেখো 5 বছরের মুনাফা কত, এত টাকা। তাহলে 1 বছরের মুনাফা কত হবে? কম হবে না? কম হলে ভাগ হয়ে গেছে। তাহলে এটা 5 দুগুণে 10, 2 কাটলে কত হয়? 2,100 টাকা। কেমন? 1 বছরে এত টাকা মুনাফা হবে। উত্তর 1 বছরের মুনাফা এত টাকা। এটা কি ক হতে পারত? এটা হলো খ হতে পারত। কেমন? এবার একটু লিখে দিবা, লিখে দিলে নির্ভুল হবে যে খ হতে প্রাপ্ত। তারপরে কি হয়েছে? বার্ষিক মুনাফার হার কত? মুনাফার হার চেয়েছে এবার, তাই না? তাহলে যদি চাই তাহলে আমরা মুনাফার হার সহজে বের করতে পারবো। কেমন? জানতে 30,000 টাকায় 1 বছরের মুনাফা কত হয়েছে? 2,100 টাকা হয়েছে। 1 বছরের মুনাফা এত টাকা হয়েছে। মুনাফার হার বলতে কি বোঝাচ্ছে? 100-র সাথে তুলনা করতে বলছে। 100 টাকায় কত টাকা সেটা বের করতে বলছে, তাই না? তাহলে আমরা 30,000 1 বছরের মুনাফাকে 1 টাকা 1 বছরের মুনাফা কম হবে, তাই ভাগ হয়ে গেছে। অতএব 100 টাকা 1 বছরের মুনাফা কত হবে? বেশি হবে না? বেশি হবে। গুণাকারের উপরে 100 চলে গেল। তাহলে এই যে 0 0 0 0 এভাবে কেটে গেল, 1 2 3 4 1 2 3 4 সব কেটে কুটে শেষ। হ্যাঁ, তাহলে 3 7 21 7 টাকা। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম মুনাফার হার কত ছিল, যে 7% মুনাফা। হ্যাঁ, তাহলে কত তুলছিল? যে সে 30,000 টাকা তুলছে 7% মুনাফায়, 5 বছর পর সে অত টাকা পরিশোধ করছে। হ্যাঁ, এভাবে আমরা বলতে পারি। এইবার অন্য একটা অঙ্কে চলে যাচ্ছি আবার, সৃজনশীল অঙ্ক। দেখো 4 নম্বর সৃজনশীল অঙ্কে একটু লক্ষ্য করো যে 50 টাকায় দরে 25টি খাতা কিনে, 50 টাকায় টাকা দরে কয়টা খাতা কিনলো? 25টি। অর্থাৎ প্রতিটা খাতার দাম 50 টাকা করে, কিনলো 25টি। 8% লাভে বিক্রয় করলো, লাভ করলো 8%। এটা কিন্তু 19 সালে 8 সাল কিন্তু দেওয়া আছে সাইটে সবগুলা। বিক্রয় করা হলো 8% লাভে বিক্রয় করা হলো। এখন বলছে 25টি খাতার বিক্রয় মূল্য কত? তাহলে কি বলছে না? 8% লাভে, অর্থাৎ 100 টাকায় লাভ করে কত? 8 টাকা লাভ করে। 108 টাকা হয়, তাই না? বিক্রয় করার সময় করাই যেহেতু 100 টাকা। 25টি খাতার বিক্রয় মূল্য কত? তাহলে একটি খাতার বিক্রয় মূল্য কত? 50 টাকা। অতএব একটি খাতা 25টি খাতার বিক্রয় মূল্য কত হবে? 25 গুণ হবে না? 1250 টাকা। হ্যাঁ, 1250 টাকা, 250 টাকা। এখন 8% লাভে বিক্রয় মূল্য কেন বের করতেছি আমরা? এনে কি যে 25টি খাতা বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে আমরা কি পেলাম এখানে? 25টি খাতার ক্রয় মূল্য কিন্তু পেয়েছি এখানে। তাহলে একটি খাতার ক্রয় মূল্য 50 টাকা, 25টি খাতার ক্রয় মূল্য কত? 25 গুণ হবে এত টাকা। এবার বলেছে এটা আমরা বের করে নিলাম, ক্রয় মূল্য আমরা বের করার জন্য, বিক্রয় মূল্য বের করার জন্য। এখন 8% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 8, 108 টাকা। এখন বিক্রয় মূল্য যদি ক্রয় চেয়েছে কি এখানে? বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে যেটা চাবে সেটা তো ডানে যাবে। তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় করছে কত? 108 টাকা। ক্রয় মূল্য দিলে 1 টাকা করলো। আর ক্রয় মূল্য কত আমরা বের করছি? এই যে 1250 টাকা বের করেছি। তাহলে ক্রয় মূল্য যদি 1250 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? বেশি হবে না? সেক্ষেত্রে গুণ হয়ে গেছে। তাহলে কেটে দিলে আমরা কত পাই? 1350 টাকা। উত্তর 25টি খাতার বিক্রয় মূল্য 1350 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এবার কি বলছে? যদি 6% ক্ষতিতে বিক্রয় করা হতো তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য কত? 6% ক্ষতিতে, ক্ষতি হবে মানে কেনা যদি 100 টাকা, ক্ষতি হলে কত? 6 টাকা বাদ যাবে, অর্থাৎ 100 থেকে 6 টাকা লস যাবে। তাহলে 6% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে 6 বাদ গেলে কত হলো? 94 টাকা। তাহলে ক্রয় মূল্য এবার কি হয়েছে? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 94 টাকা হবে না? 94 টাকা, যেহেতু 6% ক্ষতিতে, ক্ষতি দিয়ে বিক্রি করা হচ্ছে। এখন যদি অতএব 1250 টাকা যদি ক্রয় মূল্য হয় সবগুলাতে, তাহলে কত টাকা ক্ষতি হবে দেখো তো? ক্ষতি না, কত টাকা বিক্রয় মূল্য কত হবে? বেশি হবে সেক্ষেত্রে।
দেখো সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে একটু দেখো, কেটে দিলে এখানে, তাহলে আমরা কত পাই? 1175 টাকা। কেমন? 25 করতে পারি, বিভিন্নভাবে কিন্তু এটা কাটা যায়। এই যে শূন্য শূন্য কেটে দিয়ে আবার এখানে 5 দিয়ে কাটলে 25 আসে, সরাসরি 50 দিয়ে এরকম কাটতে পারি আমরা, কাটলে উপরে কাটতে পারবো। হ্যাঁ, তোমরা যেভাবে সুবিধা হয় সেভাবে তোমরা কাটবে। এরপরে দেখতে পাচ্ছ যে শ্যামপুর, এটা 19 সালে আসছে, শ্যামপুর গ্রামে 1800 জন লোকের মধ্যে 52% মহিলা। একটা গ্রামে কি হয়েছে, 1800 লোক আছে, 1800 লোক আছে, তার ভিতরে কি 52%ই মহিলা, অর্থাৎ ছেলের চেয়ে মেয়ে বেশি। এইবার কি চেয়েছে, ওই গ্রামে মহিলার সংখ্যা কতজন? 52% মহিলা, ওটা 100 জনেই তো 52 জন, তাই না? একজনের কত আর 18 জনের কত, তাই তো হয়ে যাবে। দেখো তাহলে এই 52 জন কয়জনে, 100 জনের ভিতরে 52 জন, তাহলে 100 জনের মধ্যে মহিলা 52 জন, তাহলে একজনের জন্য মহিলা কত, 1800 জনের মধ্যে মহিলা কতজন, সেটাই তো আমরা পেয়ে গেছি উত্তর, এতজন। কেমন? এরপরে তোমরা আসলে কি চেয়েছে, যদি ওই গ্রামের মহিলার সংখ্যা 126 জন বেশি হতো, হ্যাঁ যদি 126 জন বেশি হতো, আমরা হোক বেশি, সমস্যা কি, বেশি হতো, তবে পুরুষের সংখ্যা শতকরা কত হতো? দেখো এখানে একটু জিনিস লক্ষ্য করো, হ্যাঁ একটা জিনিস লেখা বাদ পড়ে গেছে, তোমরা একটু লিখে দেবে যে অতএব পুরুষের সংখ্যা কতজন হবে, তাহলে এখানে কি মহিলার সংখ্যা কিন্তু বের হয়েছে, আর মোট হচ্ছে হলো গ্রামের জনসংখ্যা 1800, আর 1800 থেকে যদি আমরা পুরুষটা বাদ দেই তাহলে কি হবে, তাহলে পুরুষের সংখ্যা বের হবে এই যে 738 জন। তাহলে তোমরা যে ওই গ্রামে পুরুষের সংখ্যা 107, এইটা বিয়োগ 1800 বিয়োগ এত, তাহলে কত, 738 জন। এটা একটু লিখতে হবে, তোমরা লিখে দিবে, লেখা বাদ পড়ে গেছে। তাহলে এই যে 1800 জনের মধ্যে চেয়েছে কি, ওখানে পুরুষের শতকরা চেয়েছে। এইবার সৃজনশীল অঙ্কটা তোমরা দেখো, এখানে এটা কিন্তু 18 সালে এসেছে, যে একজন বিক্রেতা এক জুড়ি আম 1200 টাকা ক্রয় করে, বিক্রেতা কিনলো এক জুড়ি আম কি করছে 1200 টাকা কিনেছে, কেনার পরে 10% লাভে বিক্রি করলো, 10% লাভে, তাহলে কত হবে, 100 টাকা ক্রয় করছে, 10% 110 টাকা, তাই না? চেয়েছে কি, আমের বিক্রয় মূল্য যেহেতু চেয়েছে, তাহলে বিক্রয় মূল্যটা আমরা বের, তাহলে আমরা একটু বের করে নিই যে 10% লাভে বিক্রয় মূল্য, ক্রয় যেহেতু 100 টাকা, যোগ 10% 10 টাকা, 110 টাকা, এটা কি করলো বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা হলো 110 টাকা, তাহলে ক্রয় যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 110 টাকা, আর ক্রয় কত করছে 1200 টাকা, 1200 টাকা, অর্থাৎ 1200 টাকায় বেশি হবে, তাহলে কত হলো, আমের বিক্রয় মূল্য কত হয়েছে 1320 টাকা, 1320 টাকা। এবং এরপরে চেয়েছে আমগুলো আর কত টাকা বেশি বিক্রয় করলে 15% লাভ হতো, আমগুলো আর কত টাকা বিক্রয় করলে 15% লাভ হতো। এখন 15% লাভে আমরা একটু বের করে নেব, বের করে নিলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ 15% এটা বের করবো, এবার বের করে আমরা বের করে দিলেই বের হয়ে যাবে প্রথম থেকে পরেরটা কত টাকা বেশি হয়েছে। তাহলে দেখো যে 15% লাভে বিক্রয় মূল্য, তখন 10% লাভে 15% লাভে 115 টাকা, এবার কি ক্রয় মূল্য কত করছে 100 টাকায়, 100 টাকায় তো ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য এবার 115 টাকা, 1 টাকা হতে কত 1200 টাকা হলে কত হয় দেখো 1300 টাকা, যেহেতু আমগুলো আর কত টাকা বেশি বিক্রয় করলে 15% লাভ হতো। এইবার 15%ও বের করলাম আমরা, 10%ও লাভও বের করলাম। যদি আমরা দুইটা কি করি, আমগুলো কত বেশি বিক্রি করতে হবে, 2 টাকায় কিন্তু পেয়েছি, আর 2 টাকা থেকে যদি বিয়োগ দিয়ে দেই তাহলে আমগুলো বেশি বিক্রি করতে হবে, এই যে 1380 টাকা যে পেলাম এখানে, আর পূর্বে পেয়েছি হলো কত 1320 টাকা, তাহলে বাদ দিলে কত 60 টাকা, এই আরও যদি 60 টাকা বেশি বিক্রি করা হতো তাহলে 15%। পরের অঙ্কটা দেখো, সৃজনশীল অঙ্ক 18 সালে আসছে, যে একজন বিক্রেতা একটি কলম 20 টাকায় ক্রয় করে 25 টাকায় বিক্রয় করে, 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করে, তাই না? তাহলে এখানে কি লাভ হয়েছে না?
লাভ হয়েছে, তাহলে সে শতকরা কত লাভ করলো সেটা চেয়েছে কিন্তু। তাহলে এমনি কত লাভ হয় সেটা আগে বের করি নেই। তাহলে লাভ হয় বিক্রয়, অবশ্যই লাভের খেলায় বিক্রয় মূল্য বেশি বীজ বিক্রি করতে হবে, এই জন্য বিক্রয় মূল্যটা আগে বসলো, বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় করছে 25 টাকা, আর ক্রয় করে কিনছে হলো 20 টাকা দিয়ে, তাহলে বড়টা থেকে ছোটটাই বিয়োগ যাবে, তাই না? তাই 5 টাকা হলো। এখন এই 5 টাকা লাভ করে, কয় টাকা লাভ করে? 20 টাকা লাভ করে, তাহলে 20 টাকা লাভ করে 5 টাকা। হ্যাঁ, 5 টাকাটা 20 টাকা দিয়েই তো লাভ করে, 20 টাকাতে ব্যবসা শুরু করছে, তাই না? তাহলে 20 টাকা লাভ করে 5 টাকা একটা কলমে। 1 টাকায় কত আর চাইছে? শতকরা 100 টাকায় কত? 100 টাকা বেশি লাভ করবে। 4 25 100, 25 20, সরি এখানে 20 হবে, 5 20 100, 5 5 25 টাকা। কেমন উত্তর? সে শতকরা লাভ করে 25 টাকা। একটু এইভাবে লিখবে, ভালো হবে। এইবার খ নম্বরে দেখো সে কি বলছে, 10% লাভে কলমটি বিক্রয় মূল্য কত হবে? 10% লাভে বলছে, সেম ভাবে আমরা 10% লাভে করে ফেলবো। যেমন 10% লাভে তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যেহেতু 100 টাকা, যেহেতু এখানে 10% বলছে, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? যখনই 10% লাভে বলা হয়েছে এখানে সাথে সাথে ধরে নিতে হবে যে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। হ্যাঁ, এটা ধরে নিতে হবে। কেমন? তাহলে 10% লাভে বিক্রয় মূল্য, তাহলে 100 যোগ 10, 110 টাকা। হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বেচছে? 110 টাকা। আর ক্রয় মূল্য 1 টাকা হলে কত কম হবে? ক্রয় মূল্য যদি 20 টাকা হতো তাহলে কত হতো? দেখো, তাহলে বেশি হতো উপরে, তাহলে 0 0 কেটে গেল, 22 টাকা হলো। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হতো 22 টাকা। উত্তর, 10% লাভে বিক্রয় মূল্য হতো 22 টাকা। একটু এরকম করে লিখতে পারো, একবারে ভেঙে আমি সঠিকভাবে লিখেছি। কেমন? এরপরে সৃজনশীল অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সিরাতুল ব্যাংক থেকে 3000 টাকা ঋণ নেন, 1 বছর পর তিনি 3300 টাকা পরিশোধ করেন। 1 বছর পর পরিশোধ করে 3300 টাকা। এখন কি চেয়েছে দেখো, ওই ব্যাংকের মুনাফার হার কত? আমরা কিন্তু আবার সেই সূত্রতে ফেলেই কিন্তু আমরা সহজে করতে পারবো, বুঝছো? তাহলে দেখো, বার্ষিক মুনাফা আমরা বের করে নেই। ব্যাংকেতে এত টাকা ঋণ নিয়ে 1 বছর পর কত এত টাকা পরিশোধ করে, তাহলে বার্ষিক কত মুনাফা আসে সেটা আমরা বের করে নেই। 3300, তাহলে 3300 থেকে 3000, এখানে 3000 হবে, বাদ দিলে কত হয়? 300 টাকা হয়। কেমন? এখন তারপরে চেয়েছে কি, ওই ব্যাংকের বার্ষিক মুনাফার হার চেয়েছে। আমরা তো বার্ষিক মুনাফাটা বের করলাম, কিন্তু মুনাফার হার বের হয় না। এবার বার্ষিক মুনাফার হারটা বের করে ফেললাম, কারণ বার্ষিক মুনাফা না বের করলে আমরা হার সূত্রে বসাতে পারবো না, মান পাবো না। এইবার বার্ষিক মুনাফার হারের সূত্র আমরা এটা জানি। এবার দেখো, এই যে বসাই দিলাম বার্ষিক মুনাফার হার, এই যে লাগলো এখানে 100 গুণ এই যে আসল দিলাম, তাহলে 10 টাকা। তাহলে ওই ব্যাংকের মুনাফার হার, উত্তর, ওই ব্যাংকের মুনাফার হার কত? 10 টাকা। হ্যাঁ, এরপরে কি চেয়েছে? 10,000 টাকা ঋণ করলে 2 বছর পর কত টাকা পরিশোধ করতে হতো? 10,000 টাকা ঋণ করতো। এখন কি আমরা এটা কি একটু লিখে নিবে যে ক হতে প্রাপ্ত, কারণ আমরা কর মান এখানে নিয়ে যা পেয়েছি সেটা নিয়ে এখানে করব, এই জন্য ক হতে প্রাপ্তটা লিখে দিলে উল্লেখ করে ভালো হবে। তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা কত? 10 টাকা। তাই পেয়েছি না এখানে কতে, এই যে মুনাফার হার, বার্ষিক মুনাফার হার, আর মুনাফার হার যখনই আসছে তখন তো শতকরা চলে আসছে, তাই না? তাহলে এই যে 10 টাকা চেয়েছি, এই 10 টাকা, এটা তো 100 টাকাই পেয়েছি, তাই না? তাই জন্য এতে লিখতে হবে যে 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা। আবার বলতে পারো যে স্যার এখানে তো কোনো নাই, শতকরা মতকরা কোনো কিছু লেখা নেই, আপনি লিখতেছেন কেন? হ্যাঁ, এই জন্য তাহলে কি চাইছে ওখানে? এই 10,000 টাকা 1 বছরের, 10,000 টাকায় কয় বছর চেয়েছে এখানে?
2 বছর চেয়েছে, তাহলে 10,000 টাকায় 2 বছরে মুনাফা বেশি হবে না? তার জন্য গুণ হবে এখানে, তার গুণ আকার রইলো, শূন্য শূন্য কেটে গেল, এগুলো সব গুণ করলে কত পেলাম? 2,000 টাকা। কেমন? এইবার ব্যাপার হলো, কিন্তু এখানে বলেছে যে 2 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। আমরা কিন্তু এখানে কি পাইলাম, এটা যে 10,000 টাকা 2 বছরে মুনাফা পেয়েছি। কেমন? এই মুনাফা পেয়েছি, এখন 2 বছর পর কত, আমরা যে আসল সহ কত মুনাফা সব মিলেই তো পরিশোধ করতে হবে, তাহলে 2 বছর পর পরিশোধ করতে হবে। এই যে 10,000 প্লাস এই মুনাফা 2,000 সমান 12,000 টাকা। কেমন? উত্তর যে 2 বছর পর মুনাফা পরিশোধ করতে হবে 12,000 টাকা। এইবার দেখো, বার্ষিক 20% মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছরে 200 টাকা মুনাফা দিলেন। এখানে 20% মুনাফায়, অর্থাৎ 100 টাকায় দিছে কয় টাকা? 20 টাকা দিয়েছে। ব্যাংক থেকে কিছু টাকা নিয়েছে ঋণ নিয়ে 1 বছরে সে কয় টাকা ঋণ দিল, মুনাফা দিল? 2,000 টাকা মুনাফা সে দিয়েছে। এখানে কিন্তু আসল টাসল কোনো কিছু উল্লেখ করা নাই। হ্যাঁ, কিন্তু চেয়েছেই কি এখানে একটু লক্ষ্য করো, আসল কত টাকা ছিল। আসলটা দেখো, প্রথমেই আসলটা চেয়েছে এখানে। এখন মান যেহেতু এগুলো সব দেওয়া আছে, মুনাফা সরাসরি আমরা যদি সূত্রতে ফেলে দিই সেক্ষেত্রে অঙ্ক হয়। আমরা জানি আসল সমান কত। আবার একটু যদি এখানে লেখা যাবে, দেওয়া আছে মুনাফার হার 20%, তারপরে কি আছে 1 বছরে সময় 1 বছর, তারপরে আর কি দেওয়া আছে, বছরের 2,000 টাকা মুনাফা কত সেটা দেওয়া আছে। হ্যাঁ, কত দেওয়া আছে লিখে তারপরে লিখলে তো চমৎকার ভালো হবে। এখানেও লেখা হয় নাই, তোমরা একটু লিখে দিতে পারো, এইভাবে দেওয়া আছে, না লিখলেও তেমন সমস্যা হবে না। তারপরে দেখো, আমরা জানি আসল বার্ষিক মুনাফার হার কত ছিল, মানটা বসাইলে আমরা কত পাইলাম, তাহলে আসল কত টাকা ছিল? 10,000 টাকা। আসল 10,000 টাকা। এখন পরে কি বলছে, মুনাফা ও আসল একত্রে কত ছিল? মুনাফা আর আসল চাইছে। যেহেতু আমরা কি পেয়েছি এখানে, আসলটা এখানে পেয়েছি ক হতে, তাহলে ক হতে যেহেতু পেয়েছি তাহলে ক হতে প্রাপ্ত, এভাবে লিখে দিলে একটু ভালো হবে আর কি। হ্যাঁ, বা সাইডে লিখতে পারো যে ক হতে প্রাপ্ত মান বসায় এভাবে লিখতে পারো যে মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা যোগ আসল, মুনাফা আসল। তাহলে মুনাফা কত হয়েছে? এই যে 2,000 টাকা আমরা দিয়েছি, এই যে এখানে মুনাফা, আর আসল তো আমরা এখানে পেয়েছি 10,000 টাকা, তাহলে দুটো যোগ করলেই তো মুনাফা আসল হয়ে গেল। কেমন? তারপরে কি চেয়েছে দেখো, বার্ষিক মুনাফা 15% হলে কত টাকা মুনাফা দিতে হতো? বার্ষিক মুনাফা 15% হলে, বার্ষিক যদি 15% হতো তাহলে কত দিতে হতো? একটু বেড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। শুধু আমরা বার্ষিক মুনাফা 15%-এর হারটা একটু বৃদ্ধি করে দিব, তাই কিন্তু হয়ে গেল। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই মানটা কিন্তু কয়ের এই আসল যে কয়ের মানটা নিয়ে আসতে হবে। কেমন? এই জন্য ক হতে আসল মান, আসলের মান বসায় পাই, এভাবে লিখতে পারো, বা ক হতে পাই। এখন সূত্রটাকে বসায় আমরা সব মান আছে, মানটা বসায় দিলে, বা সাইডে তোমরা লিখতে পারো দেওয়া আছে এইগুলো মানগুলোকে এভাবে, বার্ষিক মুনাফার হার কত, আসল কত, সব লিখে তারপরে লিখতে পারো। হ্যাঁ, দেখলে 1,500 টাকা আসলো আমাদের। এটা কিন্তু ঐকিক নিয়মে, ওই যে আগে যে প্রথম বললাম ওইভাবে আমরা কিন্তু করতে পারি। কেমন? সেভাবে করলেও হয়ে যাবে। এইভাবে আর দেখো, 15% লাভে 3,450 টাকা একটি মোবাইল ফোন বিক্রয় করা হলো। এখানে 15% লাভে, অর্থাৎ 100 টাকা লাভ করে সে কয় টাকা? 15 টাকা লাভ করে। সে বিক্রয় করছে, এই যে টাকাটা, এই টাকাটা সে বিক্রি করছে। এবার বলা হয়েছে ফোনটি ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য দেওয়া নাই। কত পার্সেন্ট লাভে? 15% লাভে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 115 টাকা হবে না? 100 টাকায় যে 100 যোগ 15, যেহেতু 15%, 100-তে 100 যোগ 15, 115 টাকা। যে ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য দিলে 115 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা ধরেই তো আমরা করেছি, তাই না? তাহলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত কম হবে? ক্রয় মূল্য যদি আমরা এই যে কত এত টাকা হতো, বিক্রয় মূল্য যদি এই এত টাকা হতো,
তাহলে কত হয় দেখো, বেশি হবে। সেক্ষেত্রে পরে গুণাকার চলে গেল, কেটে দিলে 3000 টাকা চলে আসছে। দেখতে পাচ্ছ ভুল চলে আসছে, দুইটা দুই রকম হলো কেন? তাহলে আমরা কি পাইলাম? ক্রয় মূল্য 3000 টাকা। কেমন? আর কি চেয়েছে? ফোনটি 10% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? 10% লাভে, তাহলে 100 যোগ 10, 110 বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য কত হবে? যেটা চাবে সেটা কিন্তু আবার বলছি ডানে আসবে। যেমন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। 1 টাকা হলে কত? আর 3000 টাকা হলে কত? এটা কোথায় পেয়েছি আমরা? ক থেকে পেয়েছি। হ্যাঁ, 3000 টাকা হলে কত? বেশি হবে। তাহলে 3 এই 0 0 কেটে গেলে কত? গুণ করলে 3300 টাকা। 3300 টাকা। কেমন? একবারে শেষে চলে এসেছি আমরা। এইটাই শেষ সৃজনশীল তোমাদের এই অধ্যায়ের। একজন বিক্রেতা 1600 টাকা পণ্য 20% কমে বিক্রি করলো। এত টাকা পণ্য কি 20% কমে বিক্রি করলো, লস দিছে, তাই না? তাহলে পণ্যটি বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যটা চেয়েছে, বিক্রয় মূল্য দেওয়া নাই। তাহলে 20% কমে, যে যখনই পার্সেন্ট আসবে তখনই কিন্তু 100 সাথে তুলনা হবে, অবশ্যই মাথায় কিন্তু রাখবে। তাহলে কত আছে? 20 পণ্যটি বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 20% কমে বলা আছে, সাথে সাথে 100 থেকে 20 বাদ যাবে। যদি 20% লাভে হয় 100 যোগ 20 হবে, অবশ্যই মাথায় রাখবে। তাহলে 20% কমে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20, তাহলে 80 টাকা চেয়েছে বিক্রয় মূল্য। তাহলে পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা, লস দিয়েছে, তাই না? 1 টাকা হলে কম হবে। আর যদি পণ্যটি একদম এত টাকা পণ্য, মানে পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? 1600 টাকা। তাহলে 1600 টাকা হলে কত হবে বিক্রয় মূল্য? আরো বেশি ক্ষতি হবে না? বেশি গুণন। তাহলে কত হলো দেখো। তাহলে বিক্রয় মূল্য যদি 1600 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য যদি 1600 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য আরো বেশি ক্ষতি হবে, তাই না? সেক্ষেত্রে দেখো কাটাকাটি করলে 1280 টাকা হয়ে যায়। এরপরে দেখো কি চেয়েছে? পণ্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য, এর 20% লাভ দিয়ে যদি 20% লাভ কত হয়? 100 থেকে 120% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা, তাহলে 120 টাকা না? তাই পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা, এই বিক্রয় মূল্য কত করলো এবার? 120 টাকা। আর পণ্যটির ক্রয় মূল্য কত? 1600 টাকা। তাহলে সেক্ষেত্রে কত হবে বিক্রয় মূল্য? 1920 টাকা। সেক্ষেত্রে পণ্যটির 1920 টাকা বিক্রয় মূল্য হবে।